পয়লা বৈশাখে উদ্বোধন হচ্ছে কৃষক কার্ড। কর্মসংস্থানের ক্ষেত্রে বৈষম্য দূর করবে সরকার। ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা উদ্বোধন করে বললেন প্রধানমন্ত্রী। আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে আন্দোলনের হুঁশিয়ারি। 11 দলের নির্বাচনে জনগণের ভোটাধিকারের প্রতিফলন হয়নি। ঈদযাত্রার দ্বিতীয় দিনে নগর ছেড়ে বাড়ির পথে অনেকেই। ফিটনেসবিহীন বাস চললে ব্যবস্থা। দূরপাল্লা ও গণপরিবহনে তেল নেয়ায় থাকবে না রেশনিং। মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক স্থগিতে রাশিয়া থেকে জ্বালানি কেনায় বাধা নেই। আতঙ্কিত না হয়ে তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর। এবং আবুধাবি ও দুবাই বন্দরে বড় হামলার হুমকি। ইরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান। মার্কিন হামলার পরও খার্গো দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত, দাবি তেহরানের। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন নাসির সিনটেক্স গ্রুপ সংবাদ শিরোনাম। এ পর্যায়ে জানাবো বিস্তারিত। সাথে রয়েছি আমি হাবিবা আফরোজ। আগামী 14 এপ্রিল কৃষক কার্ড এবং 16 মার্চ খাল খনন কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসংস্থানের বৈষম্য দূর করতে সরকারের অঙ্গীকারের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে ইমাম, খতিব বা অন্যান্য ধর্মীয় গুরুদের আইন শৃঙ্খলা কমিটিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সারা দেশে 4,908টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদেরও সম্মানী কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে মসজিদের ইমাম, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের নিজ নিজ দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিকভাবে কাজ করার জন্য সহায়তা করা হবে। আপনারা কেউ মসজিদে কিংবা যার যার ধর্মীয় উপাসনালয় দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদেরকে বিভিন্ন অর্থনৈতিক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে চাইলে আপনাদের সেই উদ্যোগ বাস্তবায়নে সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সহযোগিতা করার। আমরা সারা দেশে মসজিদ এবং এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ধর্মীয়, সামাজিক এবং নৈতিক শিক্ষা কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে গড়ে উঠতে পারে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সবাইকে সাথে নিয়েই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটিতে একজন ইমাম অথবা একজন খতিব অথবা সেই এলাকার ধর্মীয় অন্য কোনো ধর্মের ধর্মীয় গুরু, তাদেরকেও আমরা সিদ্ধান্ত নিয়েছি একজন সদস্য আমরা রাখব। এ সময় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জনগণকে দেয়া তার সরকারের নানা প্রতিশ্রুতি পূরণের কথাও জানান। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী সমাজের জন্য আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড চালু করেছি। পর্যায়ক্রমিকভাবে এই কার্ড সারা বাংলাদেশে 4 কোটি পরিবারের নারী প্রধান তারা প্রত্যেকে ইনশাল্লাহ পাবেন। আগামী 14 এপ্রিল তথা পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এর আগে মসজিদের ইমাম, খতিব এবং অন্যান্য ধর্মীয় গুরুদের হাতে সম্মানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এই কথা জানান। উপদেষ্টা কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আজ আলোচনায় এজেন্ডা ছিল না। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে ক্যাবিনেট কক্ষে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি সভা অনুষ্ঠিত হয়।
আগামীকালের মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামবে 11 দল, এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ। সকালে দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে জোটের লিয়াজো কমিটির জরুরি বৈঠক শেষে এ কথা বলেন তিনি। আরও বলেন, ইতিহাসের সেরা নির্বাচন হলেও জনগণের ভোটাধিকারের প্রতিফলন নির্বাচনে হয়নি। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকার জুলাই সনদে যেভাবে বলা আছে। যদি না নেন তাহলে আমরা স্পষ্ট বলতে চাই, জাতির কাছে আপনারা ক্ষমা পাবেন না। জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। রাজনৈতিক মতবিরোধের নামে যে মবের সংস্কৃতি দেশে শুরু হয়েছে তা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে, এমনটা জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। মবের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। প্রয়াত রাজনীতিবিদ মশিউর রহমান জাদু মিয়ার ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। ধানের শীষের যেমন একটি রাজনৈতিক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং পাশাপাশি এর মধ্য দিয়ে সুন্দর সুষ্ঠু ধারার একটি রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, নির্বাচন প্রলোভিত করার মধ্য দিয়ে একটি মহল দেশের গণতন্ত্রকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষ আবারও গণতন্ত্রের সুফল পেতে শুরু করেছে। প্রধান বিচারপতিকে প্রধান সামরিক আইন, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও আজও গণতান্ত্রিক সংস্কৃতির এই মূল্যবোধের বোঝার ঘাটতি রয়ে গিয়েছে। সংসদীয় রাজনীতি চর্চা করতে গিয়েও যখন কোনো মহল তার মাত্রা অতিক্রম করে নিয়মতান্ত্রিক তর্ক বিতর্ককে মব কালচারে পরিণত করতে চান, তখনই জাতি সতর্ক হয়ে যায় আবারও অন্য কোনো ধরনের মনোজগৎ ফিরে আসছে কিনা। ঈদের আগে শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করতে সরকার মালিকপক্ষকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে সিলেট মহানগরীর শাহী ঈদগাহ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আমরা আশা করতেছি যে শ্রমিকরা এই নির্বাচিত সরকার অধীনে শ্রমিকরা অন্ততকে মিনিমাম হইলেও একটু হাসি মুখে যেন বাড়তে যায়। মাননীয় প্রধানমন্ত্রী 24 আওয়ার্স এই বিষয়ে মনিটরিং করতেছে। ঈদ মানেই নারীর টানে বাড়ি ফেরা, আর সেই যাত্রায় অনেকেই প্রথম পছন্দ ট্রেন। তাই ঈদকে সামনে রেখে ধীরে ধীরে বিভিন্ন বাহনে বাড়তে শুরু করেছে যাত্রীদের চাপ। যাত্রীদের স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে 5টি বিশেষ ট্রেন চালু সহ নানা প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। আর দূরপাল্লা এবং গণপরিবহনের ক্ষেত্রে তেলে রেশনিং থাকবে না বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদ যত ঘনিয়ে আসে ততই বাড়তে থাকে ঘরে ফেরার ব্যস্ততা। রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভিড়, ব্যস্ততা আর অপেক্ষার গল্প। ব্যাগ লাগেজ হাতে ছুটছেন যাত্রীরা, কেউ প্ল্যাটফর্মের দিকে, কেউ বা ট্রেনের খোঁজে। ট্রেনে উঠে নিজেদের নির্ধারিত আসনে বসতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা। ঈদের ছুটি এখনো শুরু হয়নি, যখন শুরু হবে তখন খুব রাশ হয়ে যাবে। তার জন্য আর কি এখন আমরা প্ল্যান করছি যে আগে ভাগে ফ্যামিলি পাঠিয়ে দিয়ে দেন আমরা যখন ছুটি হবে তখন আমি চলে যাবো। এতদিন পরে ফ্যামিলি সবার সাথে একত্রিত হব, বাড়িতে কাজিনরা আসবে, সব মিলে মজা হবে। সেজন্য অনেক মজা হবে, বন্ধুদের সাথে খেলা করব, অনেক বন্ধু আছে গ্রামে, নানু বাড়িতে যাব, একসাথে ইফতারি করব। রেল কর্তৃপক্ষ বলছে 16ই মার্চ থেকে যাত্রীদের সুবিধার্থে চালু করা হবে 5টি বিশেষ ট্রেন। অধিকাংশই আমাদের রাইট টাইমে ছেড়ে গেছে এবং যেগুলো ডিলে হয়েছে এগুলো ম্যাক্সিমাম 10-15 মিনিট। এখন পর্যন্ত তেমন কোনো শিডিউল বিপর্যয় নেই। এদিকে ঈদের সময় ঘরমুখ মানুষের বড় একটি অংশ যাতায়াত করে সড়ক পথেও, তাই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে সড়ক মহাসড়কের যাত্রী চাপও। ফিটনেসবিহীন কোনো বাস এবার চলতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেওয়া হয়েছে আগে থেকেই। ম্যাজিস্ট্রেটরাও বিভিন্ন অপতৎপরতা প্রতিরোধ করার জন্য তৎপর থাকবে। অপতৎপরতা বলতে যে অতিরিক্ত ভাড়া নেওয়া বা টিকিট কালোবাজারি বা যাত্রী হয়রানি। বাড়তি ভাড়া নিয়ে রুট পারমিট বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি সরকারের। দূরপাল্লার এবং পাবলিক পরিবহন সেখানে ওই আর লিমিটেশন থাকছে না, পর্যাপ্ত তেল পাবে। বিআরটিএ আমাদের পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত, স্থানীয় পুলিশ, জেলা প্রশাসক,
পুলিশ সুপার তাদের সমন্বয়ে যাতে কোনো যানজটের তৈরি না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থা নিশ্চিত করেছি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। রাশিয়ার জ্বালানি তেলে মার্কিন নিষেধাজ্ঞার স্থগিতের সুযোগ নিতে পারে বাংলাদেশ। এতে করে দেশের জ্বালানি তেলের মজুত আরও বাড়ানো সম্ভব। তবে ভোক্তাদের আতঙ্কিত না হয়ে জ্বালানি তেল ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দিচ্ছে সরকার। বিকেলে সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সরকারের দাবি দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, কিন্তু ফিলিং স্টেশনগুলোতে আতঙ্কিত ক্রেতার ভিড় কমছে না। সংকটের শঙ্কায় এরই মধ্যে অনেকেই শুরু করেছেন অবৈধ মজুত। তাতে পরিস্থিতি চলে গেছে অনেকটাই নিয়ন্ত্রণের বাইরে। জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করতে সরকার যখন ভারতসহ বিকল্প উৎসে আমদানি বাড়ানোর চেষ্টা করছে, তখনই স্বস্তির খবর দিল মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়ার জ্বালানি কেনার নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। এতে করে বাংলাদেশের জন্যও সুযোগ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যের বিকল্প হিসেবে রাশিয়ার তেল কেনার। মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল যে কেউ যেন রাশিয়ান তেল কিনতে না পারেন, কিন্তু সেই নিষেধাজ্ঞাটা তারা আগামী ৩০ দিনের জন্য সেটা উঠিয়ে নিয়েছে। আগামী ৩০ দিনের জন্য যে রাশিয়ান তেল যে কোনো দেশ কিনলে তাদের প্রাইমারি বা সেকেন্ডারি স্যাংশনের আওতায় আসবে না। সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি তেল নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না। আমরা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব, কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে। আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি, আমরা যেন সংযতভাবে খরচ করি, যাতে আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না করে। তবে রাশিয়ার তেল সরাসরি কেনার ক্ষেত্রে কোনো প্রযুক্তিগত বাধা আছে কিনা তা নিয়ে প্রশ্ন আছে। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। তেলের অপেক্ষায় শত শত গাড়ি, অথচ বন্ধ পাম্প। সরকার তেল নিয়ে সংকট নেই বললেও পাম্প মালিকদের সংকট যেন শেষ হবার নয়। পাম্প কর্মকর্তারা বলছেন আগের তুলনায় অনেক কম তেল পাচ্ছেন তারা। তাই সকাল থেকে দীর্ঘ সারি যানবাহনের ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও শেষ হচ্ছে না প্রতীক্ষা। অপেক্ষা রাত ৩টা থেকে বেলা গড়িয়েছে সকাল 10টা, এখনো তেলের কোনো সন্ধান মিলছে না। সিরিয়ালে শত শত গাড়ি। পাম্প বন্ধ, দেখেন রাত্রে 3:30 বাজে আসছে, এখনো আমরা তেল কখন দিবে শিওর না। 11টা 11:30 বলতেছে, 11টা 11:30 ভিতরে যদি দেয় তাহলে তো পাবার, না দিল তো নাই। চালকদের অভিযোগ, পাম্প মালিকদের সিন্ডিকেটের কারণেই তেল পেতে বেগ পেতে হচ্ছে। সকাল থেকে তেল দেওয়া বন্ধ থাকলেও বেলা বাড়ার পর স্বাভাবিক হয়। মন্ত্রী বলছে যে আমাদের প্রচুর পরিমাণ তেল আছে, যেমন ঘাটতি নেই। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা সম্পূর্ণ মালিকরা একটা সিন্ডিকেট করতেছে। আমার কাছে আসলে বিষয়টা গোলাশা লাগতেছে। 3টা পাম্পে গেছি, পর্যন্ত কোনো পাম্পে আমাকে তেল দিতে পারে নাই। পাম্প কর্মকর্তারা বলছেন আগে যে পরিমাণ তেল পেতেন এখন তার অর্ধেকেরও কম পান। আগে 3 গাড়ি 4 গাড়ি তেল এসে আমাদের লোড দিয়ে রাখতাম, এখন আমাদের দেয় হলো 1 গাড়ি। ট্যাঙ্কি ফুল হয়েছে বা 5 লিটার 4 লিটার লাগবে, উনিও সিরিয়ালে দাঁড়াচ্ছে। যার যতটুক লাগে ততটুক যদি ইউজ করে তাহলে তো এত লাইনও লম্বা হয় না। আর পাঠাও চালক বা রাইডার যারা আছে ভাইয়েরা, সরকারের সিদ্ধান্তর পরে ওনারা অনেকটা রিল্যাক্স হয়ে গেছে। আগে ভাগে বন্ধ হয়ে যাওয়া পাম্পগুলোতে সঠিক তদারকির দাবি ভুক্তভোগীদের। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5 নম্বর কূপ উদ্বোধন হয়েছে। এতে জাতীয় গ্রিডে প্রতিদিন যুক্ত হবে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস। সকালে শ্রীকাইল মুকলিশপুরে এই কূপ উদ্বোধন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, আমদানি নির্ভর করে দেশের জ্বালানি খাতকে ঝুঁকির মধ্যে ফেলে গেছে বিগত সরকার, যে কারণে বৈশ্বিক সংকটে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। যে নিজেরা স্বয়ংসম্পূর্ণ এবং স্বাবলম্বী হলে যে কোনো ধরনের ঝুঁকি থেকে সহজে উত্তরণ সম্ভব বলেও মনে করেন তিনি। এ নিয়ে কুমিল্লার শ্রীকাইল গ্যাস ক্ষেত্রের 5টি কূপ থেকে প্রতিদিন 17 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। দেশের প্রতিটি মানুষ স্বাস্থ্য সেবা পাবে তাদের প্রয়োজন অনুসারে, আর্থিক অবস্থা বিবেচনায় নয়। কথা বলেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ড্যাব আয়োজিত এক ইফতার আয়োজনে এ কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, নাগরিকদের স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসকদেরকেই মূল ভূমিকা রাখতে হবে। শনিবার জাতীয় সংসদের এলডি হলে গরিব দুস্থ শিশুদের ঈদ উপহার ও ইফতার মাহফিলের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ড্যাব।
এতে যোগ দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদার রহমান। তিনি বলেন, সরকার এমন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় যাতে দেশের কোনো নাগরিককে চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত না হতে হয়। প্রত্যেক নাগরিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করাই বর্তমান সরকারের সংকল্প। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়। মানসম্মত চিকিৎসা সেবা ইনশাল্লাহ থাকবে সকলের দোরগোড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহারে দেয়া প্রতিশ্রুতিগুলোর সবই একে একে পূরণ করছে বর্তমান সরকার। আপনারাই সেই সব চিকিৎসক যারা এদেশে যখন সংগ্রাম হয়েছে, আন্দোলন হয়েছে, এদেশের মানুষ যখন অন্যায়ভাবে নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদেরকে চিকিৎসা দিয়েছেন, সেবা দিয়েছেন, জুলাই যোদ্ধাদেরকে চিকিৎসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। আপনারাই সেই চিকিৎসক সমাজ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা নিশ্চিতে মূল ভূমিকা চিকিৎসকদেরই নিতে হবে। ঠিক সময় মতো রোগীদের পাশে দাঁড়াতে, অফিসটায় আসতে, ওষুধগুলি ঠিক মতো দিতে, দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে। আমরা র্যাব লাগিয়েছি, এনএসআই কে বলেছি, ডিজিএফআই কাজ করতেছে, কিন্তু আপনারা যতক্ষণ না পর্যন্ত সামনের দিকে এগিয়ে আসবেন, সেই সেবাটা কিন্তু সহজলভ্য হবে না। কোভিড মহামারীর সময় নির্ভয়ে মানুষের সেবা দেয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি সম্মানও জানান স্বাস্থ্যমন্ত্রী। জাকারিয়া খান, ডিবিসি নিউজ, ঢাকা। আরও 5 সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আগামীকাল তারা দায়িত্ব গ্রহণ করবেন। শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রশাসকদের দায়িত্ব পাওয়া 5 জনে বিএনপির নেতা। বরিশাল সিটিতে বিলকিস আক্তার জাহান শিরিনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া রাজশাহীতে মাহফুজুর রহমান, ময়মনসিংহে রোকনুজ্জামান রোকন এবং রংপুরের প্রশাসক হয়েছেন মাহফুজুন নবী চৌধুরী। আর কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লাকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগ পাওয়া প্রশাসকেরা সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এ নিয়ে দেশের 11টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিল সরকার। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি মোকাবেলায় সমন্বিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রতি শনিবার সারা দেশে এই অভিযান চলবে। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে নাগরিকদের সচেতন হবার আহ্বান জানান দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। সাধারণত জুন থেকে অক্টোবর ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়, তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বর্তমানে সারা বছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যায়। তাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং এডিস মশার বংশবিস্তার রোধে দেশব্যাপী বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার। শনিবার সকালে রাজশাহীর পবা উপজেলার গাঙ্গোপাড়া খালে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। জানান, প্রতি শনিবার সারা দেশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে। ডেঙ্গুর হাত থেকে মানুষকে রক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে আজকে থেকে প্রত্যেক শনিবারেই পরিচ্ছন্ন তার অভিযান শুরু করেছেন। লালমনিরহাটে সচেতনতামূলক ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে এডিসের লার্ভা ধ্বংসে ছিটানো হয় মশা নিধনের ওষুধ। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণমন্ত্রী। এটা মানুষকে সচেতন করার জন্য, এই সচেতনার উদ্দেশ্যে আমরা জেলার পক্ষ থেকে আজকে র্যালি করলাম এবং এটা ধারাবাহিকভাবে এই কার্যক্রম আমরা অব্যাহত রাখব, যাতে করে মানুষ তার নিজের বাড়িতে, দোকানপাটে, রাস্তাঘাটে কোথাও কোনো পানি জমিয়ে না রাখে এবং কোথাও কোনো ময়লা না রাখে। এটাই হলো আজকের কর্মসূচির মূল উদ্দেশ্য। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল আকস্মিক পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন তিনি। আমাদের সরকার, আমরা বিশ্বাস করি ডিসিপ্লিনে, আমরা বিশ্বাস করি অনেস্টিতে, আমরা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেব না। এটা একটা দুর্নীতি, খালি টাকা খাওয়াই দুর্নীতিটা। আমরা যত পারি আমাদের পপুলেশনের অনুপাতে বিভিন্ন সরঞ্জাম বা বিভিন্ন চিকিৎসা সেবা সহজলভ্য করতে চাই। খুলনা নগরীর 21 নম্বর ওয়ার্ডের গ্রিনল্যান্ড বস্তি এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া গাইবান্ধা, চুয়াডাঙ্গা, কুড়িগ্রাম, কিশোরগঞ্জ, বাগেরহাট সহ সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কোথাও যাতে জমে থাকা পানিতে মশার বংশবিস্তার না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
ডিবিসি নিউজ ডেস্ক। সাংবাদিকরা সঠিক পথে থাকলে রাষ্ট্র সঠিক পথ খুঁজে পাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির সাংবাদিকদের সত্য কথা সাহসীভাবে তুলে ধরার আহ্বান জানান। বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাকি তিনটি স্তম্ভ ঠিক রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংসদে বিরোধী দলীয় নেতা আরও বলেন, জামায়াত এমন বাংলাদেশের স্বপ্ন দেখে যে বাংলাদেশ কোনোদিন আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না। সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলো স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনো চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। এবং সাংবাদিক বন্ধুদেরকে শুধু এতটুকু অনুরোধ করবো, আপনাদের পরিচয় হচ্ছে আপনারা জাতিকে। 3 মাস কারাভোগের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। দুপুরে কাশিমপুর কারাগার 2 থেকে ছাড় পান তিনি। সিনিয়র জেল সুপার আল মামুন জানান, জামিনের নথিপত্র শুক্রবার রাতে কারাগারে পৌঁছলে তা যাচাই বাছাই শেষে দুপুরে আনিস আলমগীরকে মুক্তি দেওয়া হয়। তাকে গত বছরের 14 ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামঘাট থেকে আটক করে পুলিশ। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। উচ্চ আদালত 5ই মার্চ সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে জামিন দেয়। এছাড়া 15ই জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। 11ই মার্চ তিনি এই মামলায় জামিন পান। পবিত্র রমজানে রাজধানীতে জমজমাট ইফতার বাজার। বিকেল গড়াতেই বিভিন্ন এলাকায় ইফতার সামগ্রী কিনতে ভিড় করছেন ক্রেতারা। তবে অনেকের অভিযোগ, গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি। ক্রেতারা চাইছেন ন্যায্য মূল্যে মানসম্মত খাবার। রমজান এলেই জমে ওঠে ইফতার বাজার। বিকেল হলেই বিভিন্ন দোকান ও অস্থায়ী স্টলে সাজানো হয় নানা ধরনের ইফতারি। রাজধানীর অভিজাত এলাকা গুলশানের র্যানকন গ্র্যান্ড ইফতার বাজারেও বিভিন্ন ইফতারির পসরা সাজিয়ে বসেছেন আয়োজকরা। ইফতারের সময় যত ঘনিয়ে আসে ততই বাড়তে থাকে ক্রেতাদের ভিড়। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, কাবাব, হালিম সহ বাহারি নানা ইফতারির সমাহার। পরিবারের জন্য পছন্দের ইফতার সামগ্রী কিনতে প্রতিদিনই আসছেন ক্রেতারা। নিয়েছি হচ্ছে বেগুনি, কাটলেট, তারপর হচ্ছে জিলাপি, আর হচ্ছে ওনাদের কাবাবের একটা বক্স। লিটল এক্সপেন্সিভ আছে। বাচ্চারা তো সবকিছুই পছন্দ করে, ওদের রোলটাও মজা, শর্মাটাও ভালো। র্যাঙ্কনে খুবই সুন্দর পরিবেশন এবার। আমার স্পেশালি ওদের জিলাপি, মাটন কষাটা খুব ফেভারিট, অ্যান্ড আই হ্যাভ টু টক অ্যাবাউট দ্য লাসি অ্যাজ ওয়েল। খুবই মজার। ফুডস আর ভেরি হাইজেনিক। টেস্টটা ইম্পর্টেন্ট জিনিস না, জিনিসটা হচ্ছে ইফ ইটস স্টোমাক ফ্রেন্ডলি অর নট। বিক্রেতারা বলছেন, খাদ্যের সঠিক মান বজায় রেখে যতটা সম্ভব সাশ্রয়ী মূল্যে ইফতার সামগ্রী বিক্রি করছেন তারা। এই বাংলার খাবারকে আমরা শোকেস করছি, যেমন এদিকের আমার চিকেন রোস্ট আছে, ওইদিকের কলকাতা বিরিয়ানি আছে। ইটস আ মিক্স অফ এভরিথিং। তো এটাতে আমরা খুব ভালো সাড়া পেয়েছি। গুণগত জিনিসটা মানে কোয়ালিটি জিনিস দেওয়ার চেষ্টা করছি, তো যে র মেটেরিয়ালও দাম আছে, তো সেটা আমরা যতটা পেরেছি আমরা রিজনেবল করার চেষ্টা করছি। রমজানের পুরো মাস জুড়েই এমন ইফতার বাজারের চিত্র দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। নিয়মিত তদারকি হলে দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন অনেকে। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। যুদ্ধের 3য় সপ্তাহে আরও বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ও দুবাই বন্দরে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে ইরান। পাশাপাশি দেশটির ফুজাইরাহ বন্দরের আশপাশে বাসিন্দাদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছে ইরান। এর আগে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে টানা কয়েক দফা হামলা চালায় ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌপ্রধান জানান, আবুধাবির আল দাফরা ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটি সহ কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে তেল পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ খাড়ক দ্বীপে শুক্রবার রাতে ব্যাপক মার্কিন হামলার পরও সেখান থেকে তেল রপ্তানি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে দাবি করেছে তেহরান। এদিকে উত্তেজনার মধ্যে ইরানের অনুমতি নিয়ে ভারতগামী এলপিজি বহনকারী 2টি জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে। দেশে গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি।
আর ঐক্যবদ্ধ না হলে দেশের উন্নয়ন হবে না। এ কথা বলেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। শনিবার রাজধানীর একটি হোটেলে ফেনী সাংবাদিক ফোরাম ঢাকার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি আরও জানান, দেশে প্রতিহিংসামূলক হানাহানির রাজনীতির কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে, ফলে কাঙ্ক্ষিত অর্থনৈতিক প্রবৃদ্ধিও অর্জন সম্ভব হচ্ছে না। অনুষ্ঠানে ডিভিসি নিউজের সম্পাদক লোটন একরাম সহ ফেনী জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি ফয়েজুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আদিত্য আরাফাত। গণতন্ত্র কিন্তু এখন আমরা ঠিকমতো পাইনি। ঐতিহাসিকভাবেই গণতন্ত্র কোনো দেশে এত সহজে প্রতিষ্ঠিত হয় না। কয়েক বছর থাকার পরে আবার এটা পেছন দিকে যায়, আবার কোনো দেশে মার্শাল ল আসে। তো ভাগ্য বলে আমাদের এখানে অন্তত মার্শাল ল আসে নাই। তো মানুষের যদি অর্থনৈতিক উন্নয়ন হইতে হয়, অর্থাৎ জীবনমানের উন্নয়ন করতে হয়, তাহলে যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার সেটা হলো নিজেদের ভিতরে ঐক্যবদ্ধ থাকা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসির সঙ্গে থাকুন।